যা আমি পাইনি তা আমার বৌমা পাক, যা আমি পারিনি তা আমার বৌমা করুক, তাতেই আমার সুখ। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসবো অষ্টমঙ্গলায়। আমার হাতে একটা প্যাকেট দিয়ে আমার শাশুড়ি মা বললেন, বৌমা এটা নিয়ে যাও, তোমার মাকে দিও। জিজ্ঞেস করলাম, কি আছে এতে? শাড়ি। তোমার মাকে বলো আমি এটা পাঠিয়েছি। মনে মনে ভাবলাম, নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে, তা না হলে আমার মায়ের জন্য শাড়ি দিতে যাবেনি বা কেন? অতিভক্তি চোরের লক্ষণ নয় তো? শাশুড়ি মা সম্পর্কে এমন ধারণা আমার হতো না যদি ওই কথাটা সেদিন আমি না শুনতাম। ঘটনাটা ঘটল বিয়ের 5 দিনের মাথায়। আত্মীয় স্বজনরা যে যার বাড়ি চলে গিয়েছে। আমার একমাত্র ননদ, সেও সেদিন চলে যাবে। আমি বলেছিলাম, দিদি ভাই আরো 2 দিন থেকে গেলে হতো না? ননদ বলল, থাকলে হবে না রে, ছেলের পরীক্ষা সামনে, বিয়ে বাড়িতে অনেক হই হুল্লোড় হয়েছে, এরপর থাকা মানে সময় নষ্ট। বাড়ি যাওয়ার সময় আমার ননদ শাশুড়ি মায়ের ঘরে ঢুকে গেল। মা, তোমার মনের ইচ্ছেটা এবার পূরণ হবে, নতুন বউ তো এসেই গেছে, শুরু করে দাও। আমি শাশুড়ি মায়ের ঘরে ঠিক ঢুকতে যাচ্ছিলাম, ননদের এমন কথাটা কানে আসতেই ঘরে ঢুকতে গিয়েও আমি আর ঢুকলাম না। তারপর আমার শাশুড়ি মা বলে উঠলেন, সে কথা আর বলতে, শুরু তো করবই, এই তো সবে 5 দিন হয়েছে, দাঁড়া, আস্তে আস্তে সব হবে। মনের সমস্ত রাগ এবার উসুল করে নেব। রাগ উসুল করে নেব কথাটা শুনে আমি তো হয়ে গেছি। মনে মনে ভাবছিলাম, আমি এই 5 দিনে কি এমন করলাম যে উনি রাগ উসুল করবেন? আমি তখন দৌড়ে এসে একেবারে আমার ঘরে। আমার বর তখন জামা প্যান্ট আয়রন করছিল। আমাকে এইভাবে দৌড়ে আসতে দেখে জিজ্ঞেস করলো, কি হলো, এইভাবে দৌড়ে এলে যে? আমি কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। কথাটা ঘুরিয়ে দিয়ে বললাম, কই কিছু না তো। যেভাবে তুমি দৌড়ে এলে আমি ভাবলাম ভয় পেয়ে ছুটে এসেছো। এদিকে ননদ তখন শাশুড়ি মায়ের ঘর থেকে বেরিয়ে এসে আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমি ঘর থেকে বেরিয়ে আসছি, সঙ্গে আমার বড়ও বেরিয়ে এলো। আমি কাছে যেতেই ননদ বলল, ভালো থেকো, সুখে সংসার করো, সব সময় হাসি মুখে থাকবে। আর আমার বরের দিকে তাকিয়ে বলতে লাগলো, ভাই আরশিকে ভালো রাখিস, ও বাড়িতে নতুন, ভুল ত্রুটি হলে মানিয়ে নিস। এমন কথা শুনে তো আমি হতবাক হয়ে গেলাম। কিছুক্ষণ আগে শাশুড়ি মাকে যেরকম একটা কথা বলে এলো, আর আমার সামনে এসে অন্য সুরে কথা, ভাবতেই পারছিলাম না। একটা খটোমটো ব্যাপার তৈরি করে দিয়ে ননদ বাড়ি থেকে চলে গেল। এদিকে মনের মধ্যে ওই কথাটাই তোলপাড় করছে। ভাবলাম, এ আবার কোন বাড়িতে এসে পড়লাম রে বাবা। শাশুড়ি মায়ের মনে অসৎ উদ্দেশ্য আছে জেনেই ভয় লাগলো। ভাবছি, বাড়িতে ফোন করে মাকে কি একবার জানাবো? তারপর ভাবলাম, না থাক, মা এমনিতেই টেনশন করে, এসব শুনলে মায়ের আবার প্রেশার বেড়ে যাবে। এমনিতেই দিদিকে নিয়ে যা চিন্তা করে, নিজের মধ্যেই রেখে দিলাম ব্যাপারটা। ননদ চলে যেতেই বাড়ি ফাঁকা হয়ে গেল। শাশুড়ি মাকে তারপর থেকেই সন্দেহের চোখে আমি দেখতে শুরু করলাম। কিন্তু উনি আমার সাথে এত ভালো ব্যবহার করতে লাগলেন, আমি কিছুতেই উনার ভালো ব্যবহারটা মন থেকে মেনে নিতে পারছিলাম না। সেদিন দুপুরেই লাঞ্চ করতে বসে দেখলাম শাশুড়ি মা অনেক কিছু রান্না করেছেন। খেতে বসে আমার বর বলে উঠল, আজ মুড়িঘণ্ট রান্না করেছো দেখছি, কি ব্যাপার? শাশুড়ি মা বললেন, বৌমাকে খাওয়াবো বলে। তারপর কাতলা মাছের পিসটা আমার পাতে দিয়ে আমার বরের দিকে তাকিয়ে বললেন, এবার থেকে মাছের সব থেকে বড় পিসটা বৌমার জন্যই থাকবে। মনে মনে তখন ভাবছি, মানুষ এত সুন্দর অভিনয় করে কি করে?
যার মনে খারাপ চিন্তা থাকে সেই মানুষটা আমার জন্য এত ভালো কিছু করছে কি করে? এতেই আমার সন্দেহটা আরো বেড়ে গেল। শাশুড়ি মায়ের খাতির যত্নটাও আমার চোখে ভালো ঠেকলো না তখন, কারণ মনের মধ্যে পুষে রেখেছি সেই কথাটা। তার উপর অষ্টমঙ্গলায় যাওয়ার সময় শাড়ি পাঠানোটা আমার সন্দেহটাকে আরো বাড়িয়ে তুলল যেন। আমি অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গেলাম, শাশুড়ি মায়ের পাঠানো শাড়ি আমার মা হাতে পেয়ে একেবারে শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। আমি কিন্তু খুশি হতে পারলাম না। ভাবলাম চাকরি করা বৌমা পেয়েছে তো, তাই সব ন্যাকামি। কারণ আমি জানি এইসবের পেছনে একটা উদ্দেশ্য তো আছেই, স্বার্থ ছাড়া এমন কেউ করতে পারে না। তখন মনে পড়ছিল আমার দিদির কথা। আমার দিদিকেও নাকি দিদির শাশুড়ি এমন যত্নটাই করেছিল। বুঝলাম নতুন বউ হলে প্রথমে কদিন এই রকম একটু আধটু সবাই দেখায়। আমার দিদিরও শাশুড়ি প্রথম প্রথম ভীষণ প্রশংসা করত দিদির। পরে দিদি বুঝেছিল এসব লোক দেখানো ছাড়া আর কিছুই না। ভণ্ড কিছু মানুষ থাকে যারা প্রথমে ভালো দেখালেও পরে তাদের আসল রূপটাই চোখে পড়ে। আসলে দিদির স্যালারির টাকাটা শাশুড়ির হাতে তুলে দেয়নি বলেই অশান্তি। তারপর থেকে আদর যত্ন দিদির কপালে কিছুই জোটেনি। দিদির কথা ভাবলেই যেন আমার চোখে জল আসে। দিদির মতো শান্ত স্বভাবের মেয়ের কপালে ওরকম একটা শাশুড়ি জুটবে ভাবতেই পারি না। দিদির বিয়েটা প্রেম করেই। শ্বশুরবাড়িতে দিদির কোনো স্বাধীনতা নেই, অথচ দিদি চাকরি করে। চাকরি করলেও দিদি যেন কিছুই নিজের থেকে করতে পারে না। বাবা মাকে যদি কিছু দেয় তাও আবার লুকিয়ে। যদি জানতে পারে তাহলে অশান্তি। অশান্তি শুধু দিদির শাশুড়িই করে তা নয়, অনির্বাণদাও দিদির সাথে ঝগড়া করে। অনির্বাণদা বলে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরও বাবা হাত পেতে টাকা নেন কি করে, অথচ বিয়ের আগে এই অনির্বাণদাই কত ভালো মানুষ ছিল। বিয়ের পর সব পাল্টে গেল। বাবা মাকে একটু আধটু যা দেয় তাও লুকিয়ে। একটা কথা তাই ভাবি, বিয়ের পর মেয়েরা কেন পর হয়ে যায়? কেন তাদের বাবা মায়ের জন্য কিছুই করতে পারে না? চাকরি করা মেয়েরা বিয়ের পর বাবা মায়ের জন্য কিছু করলে কেন এত অশান্তি করে? আমি ঠিক করেই রেখেছিলাম আমাকে যেন দিদির মতো না হতে হয়। তাই যা করব লুকিয়ে নয়, করব প্রকাশ্যে। বাবা মায়ের জন্য কিছু করতে গেলে লুকিয়ে করতে হয় নাকি? কারণ আমি তো চাকরি করি। অষ্টমঙ্গলা কাটিয়ে শ্বশুর বাড়িতে ফিরি, ছুটির মেয়াদও শেষ হয়। চাকরিতে জয়েন্ট করি। বাড়িতে সদস্য আমরা 4 জন, আমি, আমার বর, শ্বশুর আর শাশুড়ি। অষ্টমঙ্গলার পর যখন ফিরলাম, শাশুড়ি বললেন, ঘরের কাজটা যেমন কাজ, বাইরের কাজটাও তেমনি কাজ। তুমি যেহেতু চাকরি করো, তোমাকে সেই দিকটা আগে সামলাতে হবে। বাড়ির রান্না বান্না আমি সামলে নেব। ছুটির দিন তুমি চাইলে রান্না করতেই পারো। এমন কথা শুনে ভাবলাম, এত ভালো মানুষ উনি, কি জানি এর পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা। যতই দিন যায় ততই আশ্চর্য লাগে মানুষটাকে। সকালে বের হবার আগে টিফিন গুছিয়ে দেওয়া থেকে শুরু করে জলের বোতলে জল ভরে দেওয়া পর্যন্ত সব কিছু করেন। যেমনি নিজের ছেলের জন্য তেমনি আমার জন্য। 2 মাস, 5 মাস, 7 মাস, 1 বছর কেটে গেল, মানুষটার কোনো পরিবর্তন চোখে পড়েনি। যত দিন যায় ততই আরো ভালোটাই চোখে পড়তে থাকলো আমার। বৌমার যত্নে কোনো ত্রুটি করে না। অবাক করার বিষয়, আমার স্যালারি নিয়ে কেউ কখনো মাথা ঘামায় না। আমার বর, শাশুড়ি, শ্বশুর কেউ না। আমার ইচ্ছে মতো টাকা আমার বাবা মাকে দিই, আর সেটা আমার বর, শাশুড়ি সবাই জানে। আবার সময় মতো বাপের বাড়িতেও যাই। আমার স্বাধীনতায় কারো কোনো হস্তক্ষেপ নেই। যখন ইচ্ছে হয় আমার মা বাবা আমার শ্বশুর বাড়িতেও আসেন। মেয়ের শ্বশুর বাড়িতে আমার মা বাবা যেভাবে সম্মান পান সেটা সত্যিই প্রশংসনীয়। আসলে আমি আমার বাবা মায়ের জন্য লুকিয়ে কোনোদিন কিছু করিনি, তবে এটা নিয়ে কোনোদিন অভিযোগ করতে দেখিনি কাউকে।
শাশুড়িকেও যেহেতু সন্দেহের চোখে দেখতাম, সব ভালো কাজের পরও উনার গতিবিধি নজরে রাখতাম। একদিন আমি আড়াল থেকে শুনতে পাচ্ছি আমার শাশুড়ি মা আমার বরকে বলছেন, ওই বাড়িতেও বৌমার মা আছেন, তুই আমার জন্য এত সুন্দর একটা শাল কিনেছিস বৌমার মায়ের জন্য। তুমি আমাকে কি ভাবো বলো তোমা? আমি কিনবো না সেটা হয়? ছেলে মেয়েকে মানুষ করা তো এই জন্যই। আমি জানি সে কর্তব্যবোধ তোর আছে। এই যে বৌমা আমাদের জন্য এত কিছু কিনে কেটে আনে, আমাদের সেটা পরম সৌভাগ্য। মেয়েটা বড় ভালো রে, নিজের বাবা মায়ের জন্য যে করতে পারছে সেটা দেখেও ভালো লাগে। ছেলেই হোক বা মেয়েই হোক, বাবা মা কিন্তু কষ্ট করে মানুষ করেন, তাই ছেলে মেয়েরও উচিত তাদের দেখাশুনো করা। মেয়েদের কর্তব্য কর্ম দেখলে ভালো লাগে বেশ। তোর বাবাও তো তাই বলেন, নিজের বাবা মায়ের জন্য কিছু করতে পারার মতো সুখ আর কিছুতেই নেই। যেটা আমি পারিনি সেটা বৌমা করতে পারছে দেখে আমার খুব ভালো লাগে জানিস। নিজের অপূর্ণ ইচ্ছেগুলো যদি সন্তানের মধ্যে দিয়ে পূরণ হতে দেখি, তার মতো আনন্দের কিছু নেই। আমিও এক সময় চেয়েছিলাম করতে, বাবার একমাত্র মেয়ে ছিলাম আমি, চাকরিও পেলাম। ভেবেছিলাম বিয়ের পরও বাবা মায়ের জন্য অনেক কিছু করব। তোর বাবা সায় দিলেও তোর দাদু ঠাকমা মেনে নিলেন না। বিয়ের পর আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হলাম। তোর ঠাকমা বললেন, স্যান্নাল বাড়ির বৌমারা চাকরি করে না, তাদের একটা ইজ্জত আছে। এমন অভাব নেই যে চাকরি করতে হবে। এই ট্র্যাডিশন ধরে রাখতে না পারলে এ বাড়িতে তোমার জায়গা হবে না। মনে কষ্ট নিয়ে চাকরি ছেড়ে দিলাম। তোর বাবাও তখন মুখের উপর জোর করে সেভাবে কিছু বলতে পারেনি, বললেই তো অশান্তি হতো। আমিও অশান্তির ভয়ে চুপ করে সবকিছু মেনে নিয়েছিলাম। বাবা মায়ের জন্য নিজে কিছুই করতে পারিনি, বড় আক্ষেপ। তবে তোর বাবা লুকিয়ে হেল্প করে গেছেন। একটা রাগ আমার ছিলই, বাড়ির বউকে তার বাবা মায়ের জন্য কিছু করতে না দেওয়া বড় অপরাধ। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, স্যান্নাল বাড়ির এই ট্র্যাডিশন আমি একদিন ঠিক ভেঙে দেব। স্যান্নাল বাড়ির বউ হয়ে যে আসবে সে যেন চাকরি করে, সে যেন নিজের রোজগারের টাকায় বাবা মাকে ভালো রাখতে পারে। বাড়ির বউকে অবহেলা নয়, কষ্ট দেওয়া নয়, তাকে যত্ন করাই হবে স্যান্নাল বাড়ির ট্র্যাডিশন। যা আমি পাইনি তা আমার বৌমা পাক, যা আমি পারিনি তা আমার বৌমা করুক, তাতেই আমার সুখ। কথাগুলো শুনে আমি দৌড়ে চলে আসি ঘরে। নিজেকে ধরে রাখতে পারিনি আর। মুহূর্তের জন্য চোখটা ঝাপসা হয়ে যায়। আয়নার সামনে গিয়ে দাঁড়াই। নিজেকে দেখে নিজেই যেন লজ্জিত হই। একটা সহজ সরল মানসিকতাকে আমি কত খারাপ দৃষ্টিতে রেখেছিলাম। মনে মনে ক্ষমা চেয়ে নিই এই আদর্শ নিয়ে ওর কাছে, যিনি নিজেই একটা ট্র্যাডিশন হয়ে গেছেন ততক্ষণে। অতীতে ঘটে যাওয়া একটা রাগের প্রতিশোধ কেউ এভাবে ভালোবেসে উসুল করতে পারে বলে আমার ধারণা ছিল না। যে ট্র্যাডিশনে মানুষকে আঘাত করে, কষ্ট দেয়, সেই ট্র্যাডিশনকে বদলে নেওয়াটাই ভালো মনের পরিচয়। আজ আমার বাবা মায়ের জন্য এত কিছু করতে পারছি, নিজেকে ভালো রাখতে পারছি, এই মানুষগুলোর সহযোগিতা করছে বলেই। একটা ভালো পরিবেশ পেয়েছি বলেই নিজের মতো চলতে পারি, যা আমার দিদি পায়নি। ভুলটা ভেঙে যায়, তারপর থেকেই সবকিছু ঠিকঠাক চলছে। স্যান্নাল বাড়ির ট্র্যাডিশন আমাকে বদলে দিয়েছিল আমার নিচু মানসিকতাকে।